21-22 বছর আগে এসএসসি পাস করছি, তখন এ প্লাস পাওয়া খুব ডিফিকাল্ট ছিল। আমি সায়েন্স থেকে এসএসসি পাস করলাম, তারপরে আমি স্কুল থেকে পড়ালেখা করছি পঞ্চগড়, সব আমার পঞ্চগড় এন্ড ঢাকা ইউনিভার্সিটি। তারপর আমি হিউম্যানিটিসে গেলাম, সবাই বলা শুরু করলো যে মানে তখন তো গুইনা গুনা এ প্লাস পাইতো, ঠিক আছে 22 বছর আগের গল্প করতেছি, যে ওর কি মাথা খারাপ হয়ে গেছে। বাট আমার মন চাইছে, আমি গেছি, আই হ্যাড দ্যাট কনফিডেন্স। আমার কাছে সায়েন্স ভালো লাগে না ভাই, সত্যি কথা ভালো লাগেনি, আমি গেছি। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আমি অনেক ধরনের সাবজেক্ট পাইছি, এই পাবলিক অ্যাড এটা ওটা। আমার কাছে মনে হয় আমি সোশ্যাল ওয়েলফেয়ারে পড়বো। এখন অনেক মানুষ জানে আমি জার্নালিজম স্টুডেন্ট, নট লাইক দ্যাট। আমি জব করলাম, সেই জবে আমি পার্মানেন্ট জব করলাম, টেলিভিশন স্টেশন 2টা চেঞ্জ করলাম। তারপর আমার কাছে মনে হলো আমি একা হয়ে যাব, আমি আমার মতো করে কাজ করব। সো আমার প্রতি কখনোই মানুষের কনফিডেন্স ছিল না। ইভেন আমি এ প্লাস পাওয়ার পরে যখন আমার মা অসুস্থ ছিলেন, টুকটাক রেগুলার মেডিসিন কিনতে গিয়েছিলাম, ওখানকার যে আঙ্কেল থাকতো উনি বললো যে তুমি পাস করছো। আমি বললাম যে হ্যাঁ আমি তো পাস করছি। ওরা যে ভালোভাবে পড়ো, তুমি কিন্তু ভবিষ্যৎ খারাপ, তুমি যেভাবে ঘোরাঘুরি করো ইন্টারে ফেল করবা। আমি বলছি জি আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কি ওই লোকটার সঙ্গে না উনি আমাকে, যে আমি ধরেন আমি একটা সাইকেল চালাইতাম, আমার ঘুরতাম ফিরতাম, ঠিক আছে, যে মানুষগুলো আপনাকে এভাবে মানে হ্যাঁ আমরা একটু কনফিডেন্স ছিল না, এখন ওই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ আছে, এখন তাদের অনুভূতি তারা কি বলে? এখন তাদের অনুভূতি আমি আসলে জানি না, কিন্তু এরা দেখা হইলে, আমার সাথে তো দেখা হয় না, আমি পঞ্চগড়ে খুব কম যাই, বাট বলে যে আমরা কিন্তু জানতাম অনেক শাইন করবে। ঠিক আছে, ঘটনা ঘটার পর অনেকে অনেক কিছু জানে, তো আমি বলছি। আপনার আসলে শিক্ষা জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। অনেকেই হয়তো বা বিষয়টা অবাক হবে, সেটা হচ্ছে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো আমার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এবং সেই সাথে ধরেন এইচএসসি পর্যায়ে যেহেতু একদম আমাদের পিওর সায়েন্স, আপনি যদি আমাকে বলেন যে বডি পার্টস সম্পর্কে বলতে, আমি একদম আপনাকে বলতে পারবো কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, মেডিকেল টার্ম। আপনি মেরুদণ্ডের যদি বলেন সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। পায়ে যদি বলেন টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, আমি আপনাকে এগুলো সব বলে দিতে পারবো। আই ওয়াজ দ্যাট মাচ স্টুডিয়াস। ব্যাপারটা আসলে সেরকম। অ্যালং উইথ দ্যাট বিষয়টা যেটা হচ্ছে যে ক্রিকেটটাও খেলতাম রেগুলারলি, ক্রিকেটটাই আমার প্যাশনের জায়গা ছিল, ধ্যান জ্ঞানের জায়গা ছিল। আর যেটা বললাম যে আই ওয়াজ স্টুডিয়াস, বাট আমি পরীক্ষার হলে গিয়ে কেন জানি লিখতে পারতাম না ঠিকঠাক মতো, যে কারণে রেজাল্ট আমি কখনো ভালো করতাম না। হ্যাঁ, এসএসসি এইচএসসি দুইটাতে এ প্লাস পেয়েছি, কিন্তু গভর্নমেন্ট কোনো ইউনিভার্সিটিতে আমি সুযোগ পাইনি। রেসিডেন্সিয়াল মডেল কলেজ, গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউশনে আমি চান্স পাইনি। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছি। আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওই সময় একটা আমাদের মধ্যে তো বাবা মার যে বিষয়টা থাকে যে ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার, সেরকম একটা ব্যাপার থাকে। সো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমার পড়াশোনার জায়গাটা অনেক বেশি ছিল, বাট সামহাও আমি পরীক্ষার হলে গিয়ে সব ভুলাই ফেলছি, কিচ্ছু করতে পারিনি। আমার এই একটা প্রবলেমের জায়গা আছে। কিভাবে মনে রাখেন যেভাবে স্টেট বলেন মুখস্থ? এটা হয় কি, যেটা বললাম যে মানে ক্রিকেট এমন একটা জায়গা, আমি ওই সময়টা যেটা হতো ইন্টারমিডিয়েট লাইফে আমি প্রচুর টেপ টেনিসে খ্যাপ ক্রিকেট খেলতাম। এরপর ধরেন যখন ইউনিভার্সিটিতে গেলাম, বাধ্য হয়ে পরবর্তী সময় প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়েছে। এবং যেটা হয় যে ওই পরিবারের লোকজন সবাই বলা বলি করে না যে কোন সাবজেক্টে পড়লে ভবিষ্যৎ ভালো হবে, তাহলে কি হবে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ ভালো হবে। এইটার মধ্যে কি আছে সেইটাই তো আমি ঠিকঠাক মতো তখন ধরেন যে বুঝি না। ক্যালকুলাস করতে গেলে আমি মানে আমাদের ওই ইন্টারমিডিয়েটে আমাদের সময়টাতে যেটা ছিল যে ম্যাথমেটিক্সে হয় থিওরি আসতো, না হয় ম্যাথ করতে হইতো। মানে এক নাম্বার কোশ্চেন থাকতো, একটা থিওরি থাকতো, কোনো সূত্র মিলানো, আদারওয়াইজ অথবাতে থাকতো হচ্ছে একটা বলবিদ্যার ম্যাথ করানো। আমি হচ্ছে কি ওই থিওরি মুখস্থ করে ম্যাথমেটিক্স করতাম। ক্যালকুলাস আমি ডিফারেন্সিয়েশন তারপর ইন্টিগ্রেশন ঠিক মতো পারতাম না। আমি পরে ইঞ্জিনিয়ারিং ভর্তি হই। কারণ ইঞ্জিনিয়ারিং যখন ভর্তি হই প্রথম সেমিস্টারটা প্রাইভেট ইউনিভার্সিটি, বলা হলো যে ওয়েবার পাওয়া যাবে জিপিএ 5 পাওয়ার কারণে। সেখানে ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখা ছিল ওয়েবার পেতে গেলে সিজিপিএ 3.5 এর মধ্যে রাখতে হবে। এখন মিড পরীক্ষা কি জিনিস সেটা তো বুঝি না। আমি মনে করছি মিড পরীক্ষা মানে ক্লাস টেস্টের মতো। তো ওই মানে কোনো মতে গিয়ে মিড পরীক্ষা দিয়ে তো পাইছি 20 মধ্যে গোলালো। তো এরপর সেটার ইম্প্যাক্ট তো গিয়ে ফাইনাল পরীক্ষাতেও পড়ছে। তো প্রথম সেমিস্টারটা যখন গেল, সেকেন্ড সেমিস্টারটার সময় আমি দেখলাম যে এতগুলো করে টাকা দিতে হয় মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে। দ্যাট টাইম আই রিয়েলাইজড যে এইটা তো আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য আসলে দিস ইজ ভেরি ডিফিকাল্ট। সো আর মানে পড়াশোনা করব, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব, ওইদিকে ওই যে একটা বিষয় ছিল না, ওই যে আপনি মহেন্দ্র সিং ধোনির সিনেমাটা দেখছেন না, যে মানে সে একজন ক্রিকেটার বাট টিসির কাজ করছে। তো আমার কাছে তখন ব্যাপারটা আসলে সেরকম। তো আমি তখন যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যেহেতু ক্রিকেট খেলার প্রতি বাসা থেকে ওইরকম সাপোর্টের জায়গাটা নেই, আমি যেটা চেষ্টা করছি, ক্রিকেট একটা হাইলি ইনভেস্টমেন্টের খেলা,
গিয়ার্স থেকে শুরু করে সবকিছু, বল কিন্তু আমি একজন বোলারের সপ্তাহে 3-4টা করে ক্রিকেট বল লাগে প্র্যাকটিসের জন্য। তো এই টাকাগুলো জোগাড় করার জন্য আমি যেটা করার শুরু করলাম সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করা শুরু করলাম। যাই হোক, এটা অনেকে জানে, খ্যাপ টেপ টেনিসে খ্যাপ ক্রিকেট খেলতাম, ক্রিকেট বলেও খ্যাপ ক্রিকেট খেলতাম আমি। মানিক স্যার নামে একজন ছিলেন আমাদের ইউআইউয়ের তখন কোচ, এখনো তিনি ইউআইউয়ের জিম ইনস্ট্রাক্টর। তিনি আমাকে মিরপুর গোলার টেক মাঠ, তারপরে কামরাঙ্গীর চর, নদীর ওই পার বিভিন্ন জায়গায় খ্যাপ খেলতে নিয়ে যেতাম। এক একটা ম্যাচে খ্যাপ খেলতাম ধরেন 1,500-2,000 করে টাকা পাইতাম। তো এরকম ব্যাপার ঘটতো আর কি। প্লাস তারপর আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে অনেক জায়গা ছিল যে ওই যে আমার সবকিছুর জায়গাটা ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটির একটা কস্ট, বাবা মার উপর আমি প্রেশারটা দিব না, নিজের ক্রিকেটটাকে কন্টিনিউ করব, সবকিছু মিলিয়ে ওইভাবেই জিনিসটার জায়গাটা আগানো। এবং একটা পর্যায়ে গিয়ে আসলে সাডেনলি রিয়েলাইজ আমার হয়েছে, সেটা হচ্ছে যে পড়াশোনাটা তো আসলে এক ধরলাম আমি, কিন্তু একের পাশে যদি আমি শূন্য না বসাই একদমই আমার লাইফের আসলে কোনো ভ্যালু নাই। আমার তখন যেটা মনে হলো যে ওই একের পাশে আমি যত শূন্য বসাবো আমি নিজেকে তত সমৃদ্ধশালী করতে পারবো, এবং লাইফে আসলে মিডিওকার লাইফ লিড করে কোনো লাভ নাই। এটা আমার একটা রিয়েলাইজেশনের জায়গা আসলো যে লাইফে আমি মিডিওকার লাইফ লিড করবো না। এবং দেখেন, আমি যখন যমুনা টিভিতে জয়েন করি, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ 21-22, খুব কম বয়সে আমি যমুনা টিভিতে জয়েন করি, 21। এই বয়সে টেলিভিশন চ্যানেলে তখনকার সময়ে কখনো কাউকে রিক্রুট করে না, বাট আই হ্যাড টু গো দেয়ার। সো ওই আপনি যে বিয়ের কথা বললেন, তার 2 বছর পরে আমি এবার বিয়ে করি। তো ওই সময়টায় হয় কি যে ধরেন 2015-16 সালের দিকে, ওই সময়টা তো রিয়াসাত ভাই টেলিভিশন চ্যানেলে যারা কাজ করতেন তাদেরকে একটা সম্মানের চোখে আসলে দেখা হতো। ওই সময়টাতেও কিন্তু এখনকার যেটা আমি যেটা খেয়াল করি যে এখন যেহেতু কোভিড এর পরে অনলাইন বা মাল্টিমিডিয়া জার্নালিজমটা আসার পরে, এই যে ধরেন ওই যে টাইটেল, থাম্বনেল, শিরোনাম, এইসবের কারণে এত বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে জার্নালিজম পেশাটার প্রতি মানুষের একটা অনাগ্রহের জায়গা। এবং টেলিভিশন জার্নালিজম ওই সময়টা কিন্তু আমাদের সাথেও প্রচুর মানুষ যোগাযোগ করতো, প্রচুর স্টুডেন্টরা যোগাযোগ করতো, যারা কমপ্লিট করেছে তারা যোগাযোগ করতো যে আসলে কিভাবে এই চ্যানেলসগুলোতে নিজেদেরকে ইনভলভ করা যায়। সিরিয়াসলি এখন যেমন আসলে মানে কেমন একটা বাজারের অবস্থা হয়ে গেছে, তাই না? এখন যে বললাম যে যেহেতু মাল্টিমিডিয়া জার্নালিজম এবং আমাদের ফিল্টারাইজেশনটাও রিয়াসাত ভাই যেরকম ছিল, আমাদের যে সমস্ত ইন্টারভিউ ফেস করতে হয়েছে, আই এম ভেরি মাচ শিওর যে আপনি আরো বেটার বলতে পারবেন। সাইমন ড্রিং ছিলেন সেই সময়টাতে, যেভাবে বাংলা ইংলিশ 2 ভাষাতেই ফ্লুয়েন্সি দেখাতে হয়েছে, ইভেন যে পরিমাণ ফিল্টার করে 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 আমাদেরকে বিভিন্ন ধাপ পার করে তারপর চাকরি দেওয়া হয়েছে, অডিশন ফেস করতে হয়েছে। আমার প্রায় 4 ধাপের মনে অডিশন ফেস করতে হয়েছিল। প্রথমে প্রায় মনে হয় 2,500-3 হাজার মানুষ অডিশন দিয়েছিলেন, ইনক্লুডিং তখনকার প্রমিনেন্ট অনেক প্রেজেন্টাররাও, তারা অডিশন দিয়েছিলেন আমার সাথে। অনেক প্রমিনেন্ট প্রেজেন্টাররা অডিশন দিয়েছিলেন, তাদের মধ্যে থেকে ছোট্ট একটা বাছাই, দেন সেখানে রিটেন এক্সাম, দেন ভাইভা, আবার অডিশন, স্ক্রিন টেস্ট, সবকিছু মিলিয়ে তখন কোনো সার্টেনিটি ছিল না আসলে।